হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখানে আছো ঈশ্বরকে পাই সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার আর এখন ঘড়িতে 9টার মতো বাজে। ঘুম থেকে উঠতে উঠতে 8টার উপরে বেজে গেল। তারপর তো বাসি ঘর দৌড় ঝাড় দিয়ে, বাসি কাজটা ছিল না, ওই যে বাসন কোসন মাজা ওগুলো রাত্রেই করে রেখে দিয়েছিলাম। তারপর চলে গেলাম স্নানে। তো ওইদিকে স্নান করে এসে ঠাকুরের জায়গাটা মুছে নিয়ে এবার একটা মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে নিলাম। আর কালকের বাসি ফুলগুলো যা ছিল এই বালতিটার মধ্যে নিয়ে নিলাম। আর এবারে শিব ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে শিব ঠাকুরকে এবারে পরিষ্কার করব। আগের দিন যে যত পারলাম শিব ঠাকুরকে একদম ঘি মধু দিয়ে ভালো করে স্নান করিয়েছি, তবে আজকে তো শিব ঠাকুরকে একটু ভালো করে পরিষ্কার করে বসাতে লাগবে। বলো, একদম চারিদিক কি হয়ে আছে, তো তার জন্য না ধুয়ে দিচ্ছি। গত সপ্তাহে এরকম হয়েছিল, পরিষ্কার করতে গিয়ে যে কতটা আমার সময় লেগেছিল, কারণ না হলে আবার পিঁপড়ে চলে আসবে তাই। তো এদিকে এখন শিব ঠাকুরকে ওই যে যা যা সাথে যে নন্দী, তারপর ত্রিশূল, সর্প সব কিছু কিন্তু আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি। এবারে শিব ঠাকুর তো আর এক হাতে নিয়ে করতে পারছি না, আবার যদি হাত থেকে পড়ে যায়, তাই জন্য বাটিটার মধ্যে বসিয়ে ভালো করে কিন্তু আমি জল দিয়ে ধুয়ে দিচ্ছি। তারপর কিন্তু পরে আবার জল দিয়ে কিন্তু আমি স্নানটা করাবো। আজকে তো পারো না, তো কাল তো এমনিতে আমি রাত্রিবেলায় রুটি খেয়েছিলাম, দুবেলা উপোস করে রাত্রিবেলার দিকে রুটি খেয়েছিলাম। তো আজকে তো সকালবেলা আবার ভাত খাবো, তো সেদ্ধ ভাত বা কোনো কিছু একটা করে নেবো, ভাজি টাজি বা একটা কিছু করে নিলে হবে। তো এদিকে দেখো যা সমস্ত আছে সব কিছু এগুলো বালতির মধ্যে ফেলে দিচ্ছি। তোমাদের দাদাভাই পরে ওই স্নানে যাওয়ার আগে তোমাদের দাদাভাই বা একটা টাইম করে নদীতে নিয়ে ফেলে দিয়ে আসবে, কারণ এগুলো তো আর বাড়ির যেখানে ইচ্ছে এখানে ফেলতে পারবো না। আর তো তোমাদের দাদাভাই ওই এগুলোকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আসবে। গত সপ্তাহে এরকম করেছিল, আজকেও বলছিলাম। তো যাক, মঙ্গলবার দিন হওয়াতে আমার একদিকে খুব সুবিধা হয়েছে, জানো তো, এগুলো ফেলতে গেলে সুবিধা হয়। তোমাদের দাদাভাইও বাড়িতে থাকে তাই। তো এদিকে দেখো এক মগের জল কিন্তু আমার শেষ, তো আবারও কিন্তু এখন জলটা নিয়ে নিচ্ছে। আর দেখো জল নিতে গিয়ে বালতিটা মানে কলসটা তো অনেকটা ভার, তাই জল নিতে গিয়ে না আমার জন্য পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো যাক, শিব ঠাকুরকে আবারও স্নান করিয়ে নিয়ে ভালো করে একদম ফ্রেশ করে এই জায়গাটাকে ধুয়ে আবারও শিব ঠাকুরকে জল দিয়ে স্নান করিয়ে নিয়েছি। নিয়ে তারপর এদিকে দেখো এবারে কিন্তু আমি পুজোটা দিয়ে নিচ্ছি। ওই যে পারোনার দিন কিন্তু আমি এরকমটাই করি, আগে শিব ঠাকুরের কাছে পুজোটা দিয়ে নিই, তারপর গিয়ে কিন্তু আমি ওই যে অন্য যে কোনো একটা দানা কিন্তু আগে মুখে দিই। তো পারোনাটা অনেকে অনেকভাবে করে, তো আমিও এভাবেই করি। আগে যখন আমার ঘরে শিব ঠাকুর ছিল না তখন কিন্তু আমি এভাবেই করতাম। হাতে 3টা চাল নিয়ে, 3টা বা 2টা হলে হয়, 3টা চাল নিয়ে ঠাকুরের মন্ত্রটা মানে বলে ওং নমঃ শিবায় 3বার বলে, তারপর চালটা মানে মুখে দিয়ে নিলে হয়, তাহলে নাকি উপোসটা ভেঙে যায়। তারপর তো পরে ভাত খাবই। তো এদিকে ঠাকুরের বাসন কুসনও মেজে বসে নিয়েছি, পুজোটা দিয়ে ঠাকুরের জায়গাটা আবারও মুছে দিয়েছি। একবার তো ফার্স্টে মুছলাম, তারপর তো ওই জায়গাটার মধ্যে যেহেতু শিব ঠাকুরকে স্নান করালাম, জল ইয়ে পড়লো, আবারও কিন্তু মুছে নিয়েছি। তারপর এদিকে দেখো তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে পড়লো। এদিকে বিছানাপত্র তো সব গুছানোই আছে, ওই গুছিয়েছে, কারণ ও আমার পরে উঠেছিল, অনেকটাই পরেই কিন্তু উঠেছিল। যেহেতু মঙ্গলবার অফ ডে, দোকানে তো যাই ঠিক আছে, কিন্তু অফ ডে ওই যে একটা আগের থেকে ছিল, তো তাই জন্য এদিন অতটা তাড়াহুড়ো থাকে না। তো তাই জন্য তোমাদের দাদাভাই লেট করে উঠলো। আমার পুজো দেওয়ার আগ মুহূর্তে গিয়ে তোমাদের দাদাভাই উঠলো, মানে যখন কাশিটা বাড়ি দিচ্ছি তখন এর আগ মুহূর্তে কিন্তু তোমাদের দাদাভাই উঠলো। আর এদিকে দেখো এবারে রান্নাঘরে এসে এদিকে এখন ভাতের হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আমি আর চা খেলাম না, তোমাদের দাদাভাই চা খেয়েছে। আমাকে বলেছিল খাবো কিনা, কিন্তু আমার আর ইচ্ছে হচ্ছে না। কালকে রাত্রিবেলা আবার একটু গ্যাসের সমস্যা হয়েছে, মনে হয় রুটি খেয়েছি বলে। আগের দিনও রাত্রিবেলায় সেদ্ধ ভাত খেয়েছিলাম, ঠিকঠাক খাওয়াটা হয়নি। তারপর দুবেলা উপোস ফল খেয়ে থেকেছিলাম, তারপর আবার রাত্রিবেলায় খেয়েছিলাম তোমার এই রুটি, তার জন্য মনে হয় গ্যাসটা হয়ে গেলো, তাই জন্য চাটা না খেলাম না। এমনিতে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিয়েছি, পরে একবারে ভাতটাই খেয়ে নেব। তো এদিকে ভাত আর প্রেশার কুকারে করলাম না, যে না আবার আলাদা করে প্রেশার কুকারে করব, তার চেয়ে ভালো যে হাঁড়ির মধ্যেই দুবেলার জন্য ভাতটা করে নিই। আর ভাবছি ভাজি করে নেব। তো এদিকে আবার তরকারিও আছে কিছুটা, তো তরকারিটাও গরম করে নিয়েছি, আর এদিকে ভাজিটা করব। তবে তার আগে দেখো এই যে একদিকে আমি এখন চালটা দিয়ে দিলাম, আর ওই যে দেখো বাটিটার মধ্যে তরকারিটা কিন্তু আমি গরম করে নিয়েছি। এবার তরকারিটাও নামিয়ে নেব। আর এদিকে দেখো চালটা একটু নাড়া দিয়ে নিচ্ছি, না হলে না চালটার সাথে সাথে দিয়ে যদি নাড়া না দিই একদম জট বেঁধে যায় চালগুলো। তো তাই জন্য চালটা একটু করে দিলাম, দিয়ে এবারে গিয়ে কাটাকুটি করব, রান্নাবান্না কি হবে না হবে সেটা করবো। তো আজ তো মঙ্গলবার, তার উপর আবার 3 দিন যাবৎ নিরামিষ আমাদের চলছে। 3 দিন যাবৎ কেন বললাম, কারণ ওই যে শুক্রবার দিন তো আমাদের সপ্তাহে নিরামিষ, তারপর রবিবার দিনও নিরামিষ খাচ্ছি, সোমবার দিনও নিরামিষ খাচ্ছি তাই। তো এদিকে ফ্রিজ থেকে লতিগুলো বের করে নিয়েছি। এগুলো তো আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, লতিগুলো বাবু দিয়েছিল যে, তো এগুলোকে না কাটিং করে রেখে দিয়েছি, যাতে আমার রান্না করতে গেলেও ঝামেলা না লাগে আর যাতে নষ্ট না হয়। এখন তো কেটে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, তাই জন্য কিন্তু ভালো রয়েছে। তো লতিটাকে এখন ভাপে বসিয়ে দিলাম। আর এদিকে আমি এই যে দেখো এই জায়গাটাকে মুছে ক্লিন করে নিচ্ছি, যেটা আমি করে থাকি রান্না বসিয়ে আমি আমার সংসারে কিন্তু
বেশ কাজকর্ম কিন্তু শেষ করে রাখি, কারণ একার সংসারে তুমি যদি একটা কাজের পিছনে এরকম দাঁড়িয়ে থাকি রান্নার পিছনে, তাহলে বাদ বাকি কাজগুলো তো আর হবে না বলো। তো সে আমাকে যেহেতু করতে লাগে, তাই আমি আমার মতো করে কিন্তু কাজগুলো শেষ করে নিই। ওই যে রান্না বসিয়ে রান্নার ফাঁকে ফাঁকে কিন্তু আমি কাজগুলো করি। তো দেখো এদিকের উপরে সাইডটা মুছে নিয়েছি, আর এদিকে ইন্ডাকশানটাও না ঢাকা দিয়ে রাখলাম। কক্কার কথা তো আর বলা পাওয়া যায় না, কখন আবার এসে পটি করে দেবে। কক্কা ওই আমার যে পেছনের রুমটা, ওই দরজা বরাবর এসে যে পটি করে দিই, এটা মনে হয় এই জায়গাটাকে টয়লেট মনে করে, তাই জন্য এরকমটা করে। যার জন্য আমার রান্নাটা এখান থেকে সরানো হয়েছে, তার জন্য আমি জানলাটাও ঠিকঠাকভাবে খুলতে পারি না, একটা পাট আমাকে খুলে রাখতে লাগে। আর পেছনের রুমটাও অন্ধকার অন্ধকার হয়ে থাকে, না হলে আগে জানলাটা পুরো খোলা থাকতো, বেশ ভালো লাগতো। কিন্তু ওই যে কক্কার ইয়েতে ওই আমার রান্নাকে সরাতে হয়েছে। কোনোদিন আবার কক্কা যদি চলে যায় এখান থেকে, তখন কি আবার রান্নাকে যদি জায়গা মতো নিয়ে রাখতে পারি। তো এদিকে দেখো এই যে নিচের তাকগুলো মুছে নিয়েছি, নিয়ে এবার এই সাইডটা ভালো করে মুছে দিলাম, দিয়ে এদিকে এবারে কিন্তু আমি এখন জানলাটা মুছে দেবো। তো তার জন্য ওই যে পর্দাটাকে একটু আবার ক্লিপ দিয়ে করে নিচ্ছি, পুরো আর ঘিট দিয়ে রাখলাম না, এই ক্লিপটা দিয়ে রাখলেই না সুবিধা হয়। আমার ঘরে তো ওই যে কাপড় শুকোনোর জন্য হাওয়া দিলে তো ক্লিপগুলো তোমার দাদাভাই কতগুলো এনে দিয়েছিল। তাছাড়াও আমাদের দোকানের ক্লিপ কতগুলো, ওই যে চুল বাঁধার ক্লিপগুলো যেগুলো অনেক পুরনো হয়ে গেছে, এগুলো তো বাড়িতে নিয়ে আসলো, তো এগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। পুরনো বলতে কি বাঁধাও যায় জানো তো, মানে একদমই পুরো ফ্রেশ রয়েছে, তারপরে তোমাদের দাদা বলে এগুলো নাকি নেবে না। তো এগুলো দিয়েই এখন থেকে ভাবছি কাপড় শুকোতে দেবো, কারণ কাপড় শুকোতে গেলে হাওয়া দিলে, তো তার জন্য এগুলো দিয়ে দিলে না আর সুবিধা হয়। তো আমার ভালো যে কাপড়ের জন্য যে ক্লিপগুলো আনলো, এগুলো আর এখন ভাবছি ইউজ করবো না, কিন্তু কাপড় দেওয়ার সময় না আর মনেও থাকে না। তো এদিকে দেখো এবারে ট্রেগুলো মুছে নিয়েছি, এদিকে তো দুইটা মোছা হয়ে গেছে স্টিলের ট্রে, আর এগুলো তো ট্রে না, এগুলো হলো ওই যে অনেক সময় ম্যাগি টেগি এটা ওটা খেলে খাওয়া যায় কিন্তু। তো এদিকে দেখো আগে আমার ঘরে স্টিলেরগুলো যখন ছিল না, তখন কিন্তু এগুলোর মধ্যেই টিফিন টাফিন করতাম। তারপর স্টিলেরগুলো আনার পর কিন্তু ওইগুলো মানে প্রতি করি, ঘরে বাসন কুসনের শেষ নেই। তারপরেও কারোর ঘরে দেখলাম বা কোনো ভিডিওতে কারোর ঘরে এরকম জিনিস দেখলাম, সেই তো মাথায় হয়ে যায় যে না এটা আমারও আনতে লাগবে, এরকম আমার মাথায় নেশা জাগে। তোমাদের কি এরকমটা হয় কিনা বলবে তো। এদিকে দেখো এবারে র্যাকটাকে একটু মুছে নিয়ে বালতিগুলোকে মুছে দিচ্ছি, দিয়ে এদিকে ওই যে আমাদের বসার টুলগুলো মুছে নিচ্ছি। এখানে কিন্তু দুইটা টুল কেন রেখে দিলাম বলো তো, একটা তো ভাঙা, ওই যে আমি একদিন উপরে গিয়ে মুছতে গিয়ে একদম পুরো ভেঙে গিয়েছিলো, তো ওইটা আর ফেললাম না, একসাথে দুইটা দিয়ে রাখলাম, ভালোটার সাথে খারাপটাও দিয়ে রাখলাম, ভালো খারাপ মিশিয়েই থাকুক। কারণ অনেক সময় কোনো কিছু একটু রোদে দিতে গেলে না ওই ভাঙাটার মধ্যে দিতে পারবো, এটা তো আর পাও ভাঙা না যে একদম পরেই যাবে, এরকমটা তো আর না, একটা সাইড দিয়ে ভাঙা, তো ভারী কোনো কিছু না দিলেই হবে। অনেক সময় ধরো একটু শুকনো লঙ্কা বা একটা কোনো আচার টাচার কোনো কিছু রোদে দিলাম, তখন কিন্তু এটা ইউজ করতে পারবো। তো তাই জন্য না আলাদা করে আর করে রাখলাম না, এটা কিন্তু আমি এভাবে করে রেখে দিয়েছি। তো যাই হোক এদিকে দেখো এগুলো তো আমার মোছা হয়ে গেছে, আর এদিকে দেখো মানে লতিটা কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবারে গ্যাসটা কিন্তু আমি অফ করে দেবো, না হলে আবার রান্না করতে গেলে বেশি বত্তা হয়ে যাবে। আর এদিকে ওই যে তরকারিটা গরম করেছিলাম, তরকারিটা এখানে রেখে দিয়েছি, আর এদিকে আমার ভাতও এখন হয়ে গেছে। তো এবারে ভাতটাও কিন্তু এনে আমি জায়গা মতো রেখে দেবো। এই যে দেখো ভাতটাও রেখে দিয়েছি। তারপর আজকে রান্না বান্না তো তেমন হয়নি, কিন্তু বাসন কুসন দেখো কতগুলো পড়েছে। কালকের বাসন কুসন কিন্তু এখানে একটাও নেই, শুধু ওই যে চায়ের বাসন, বাটি, তরকারি বাতি ছিল, দুইটার মধ্যে আগের ভাত ছিল, তো এগুলো তো ফ্রিজে ছিল, তো এগুলো এখন ফেলে দিয়েছি। ভাত সহজে নষ্ট করতে চাই না, কিন্তু যখন একদমই খাওয়ার হয়ে যায় তখন আর মানে এগুলো আর করি না, ফেলে দিতে লাগে তখন। তো না হলে কিন্তু আমি মানে কি বলবো তোমাদেরকে, সহজে আমি কিন্তু ভাতটা নষ্ট করতে চাই না। তো যাই হোক এদিকে এবারে বাসনগুলো ধুয়ে রাখছি, কারণ এখন আবার রান্নাবান্নার বাসন কুসন কতগুলো পড়বে, তো সেগুলো করতে পারবো না। আজকে মঙ্গলবার, তোমাদের দাদাভাই বলেছিল মাংস নিয়ে আসবে, তো তার জন্য আমি ভাবছি কি যে কাটাকুটিটা শেষ করে রেখে দেবো। আর এদিকে কালকে ডাব কাটতে গিয়ে, কালকে যে দেখিয়েছিলে আমি চাকু দিয়ে ডাব কেটেছিলাম, তারপর তোমাদের দাদাভাই দুপুরে বাড়িতে এসে আমাকে ওই যে বটিটা দিয়ে ডাবটাকে মাঝখান দিয়ে কেটে দিয়েছিল, আর বটির মাথা পুরো বেঁকে গেছে। তোমাদের দাদাভাই সকালবেলায় আমাকে এটাকে রেত দিয়ে একদম পুরো ঠিক করে দিয়েছে, তবে ধারালোটা হয়নি এখনও পুরোপুরি। তোমাদের দাদাভাইকে বলবো আরেকদিন যেন আমাকে এটাকে ধারালো করে দিই। ওই যে আমার শাশুড়ি মায়ের দেওয়া পুরনো বটি, ওই বটিটাই এখনও কিন্তু আমি ইউজ করছি, তবে এটা শাশুড়ি মা ইউজ করতো না, এমনিতেই ফেলা ছিল ওদের ঘরে। তবে ওই যে তারপর শাশুড়ি মা এই বটিটা দিয়েছিল, এটাকে একদম আমি নতুন চকচকে করে নিয়ে এটাকে কিন্তু কাজে লাগাচ্ছি আজকে কত বছর ধরে, বলে না যত্নের উপর সব কিছু। আর এই বটিটা কিন্তু একদম পুরো কালো কসকসে ছিল, ইউজ করা হতো না, এমনিতেই ফেলে রেখেছিল, ওইটাকেই এনে আমি এভাবে কিন্তু করে দিয়েছি। শত হলেও শাশুড়ি মার দেওয়া একটা স্মৃতি, তো একটা স্মৃতি কি মানে বাসন কুসন তো আছে, আর ওই যে বটিটা, তো এগুলো তো আর করতে পারি না, তো তাই জন্য এটা দিয়ে কিন্তু আমি কাটি। আর যখনই একদম পুরো হয়ে যাবে তখন তো আনতেই লাগবে। তারপর দোকানে দিয়ে কর্মকার দোকানে নিয়ে এটাকে একদম সোজা করে আনা হয়েছে, তারপর এটাকে আবার ধারটার করে আনা হয়েছিল কর্মকার দোকান থেকে কিন্তু নিয়ে। আর না হলে এমনিতে তোমাদের দাদাভাই অনেক সময় কিন্তু আমাকে করে দিয়ে
বটিটা। আর বটি ভালো না হলে দেখবে কাটতে গেলে এতটা বিরক্ত লাগে বলে বোঝানো যাবে না। এদিকে বাসন কুসন মাজা হয়ে গেছে, এবারে আমার লক্ষ্মী ভান্ডার মানে আমার চালের ড্রামটাকে এবারে একটু মুছে দেবো। আর ওই যে দেখো ওইখানে ট্রেটা রাখলাম, এটার মধ্যে আলু টালু কোনো কিছু থাকলে না রাখতে গেলে আমার সুবিধা হয়, বটি থালা। আর দেখো কাজ করতে গিয়ে একদম পুরো পড়েই যাচ্ছি, কি অবস্থা কাজের চক্করে এই অবস্থা আমার। তো এদিকে দেখো চালের ড্রামটাকে ভালো করে সাইড ফাইড দিয়ে একদম মুছে নিয়েছি, নিয়ে এবারে ফিল্টারের উপর জায়গাটাকে কিন্তু মুছে নেবো। তবে ফিল্টারটা এখানে থাকলে না তেল চিরাটা যেন বেশি হয়, ফিল্টারের টাকাটা আমার 2 দিন বাদে বাদে পরিষ্কার করতে হয়। আর না হলে ফিল্টারটা যখন আগের জায়গায় ছিল তখন কিন্তু আমাকে পরিষ্কার করতে হতো না। এই ফিল্টারের উপরটাই কিন্তু আমার স্টিলের একটাও ছিল, কিন্তু এত পরিমাণে তেল কাজটা হতো, তাই জন্য নামিয়ে ভালো করে ধুয়ে একদম ওই সাইড দিয়ে নিয়ে গেছি যে এত তেল কাজটা হলে কীভাবে পরিষ্কার করব। আর যদি পরিষ্কার না রাখি এটা এরকম হবে, পরে কেরোসিন দিয়েও তুলে পরিষ্কার করতে পারবো না। এদিকে ফিল্টারের জায়গাটা মুছতে গিয়ে এই যে এই জায়গাটার মধ্যে লেগে আমার হাতের একটা সাইড দিয়ে চামড়া উঠে গেল। আমার কাজ করতে গেলে না এরকমটাই হয়। তো যাক চলো এবার একটু ভাজিটা করে নিই, পটল ভাজি ভাবছি করবো, আর আমার তো পটল খেতে দুর্দান্ত লাগে। তো এদিকে দেখো পটলটাকে ছুরি দিয়ে ভালো করে এরকমভাবে না পটলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আচ্ছা পটলের খোসা বাটা তোমরা কে কে খেয়েছো কমেন্টে কিন্তু বলবে, আমার তো খুব ভালো লাগে। তবে এইভাবে না বটি দিয়ে একটুখানি মাংস সমেত কিন্তু পটলের খোসাগুলো কাটতে হয় সেগুলো। আর এটা তো এমনিতে আমি একটুখানি উপর দিয়ে চেয়ে নিচ্ছি এতটুকু। তো এদিকে দেখো বেশ কতগুলো পটল ভাজি বসিয়ে দিয়েছি। তবে হ্যাঁ এখানে শুধু এক বেলার জন্য না, দুপুরের জন্য করছি। তবে দুপুরের জন্য ওই যে বললাম তোমাদের দাদাভাই চিকেন নিয়ে আসবে, ও আবার একটু বেরিয়েছে বাজারে, ওর এমনিতে কাজও আছে। তো দেখা যাক আসার সময় কি করে, ওর কাজের জন্য কিন্তু এখন বেরিয়েছে। তো যাক এবারে দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কাজ যদি শেষ করে নিই তাহলে তো নিয়ে আসবে, কাজের জন্য কখনই কিন্তু গিয়েছে, জানি না কখন আসবে। তো এদিকে দেখো এবার এই যে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই যে কাটাকুটিও করে নিয়েছি মাংসের জন্য, এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে তোমাদেরকে দেখাবো। কারণ কাটাকুটি এটা তো তোমরা প্রায়ই আমার ব্লগে দেখো, তাই ভাবলাম যে না আজকে এটা তোমাদের সাথে মানে শেয়ার করবো না। তো এদিকে দেখো এবারে ওই যে পুরো ঘর ভালো করে ঝাড় দিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই ওই যে আমার ঘরের চাল শেষ হয়ে গেল, ও আবার চালটা নিয়ে আসলো। তো চালটা এখনও ড্রামে রাখা হয়নি, ড্রামের চাল আছে, ওই চালটাকে ভাবছি আর একটা কোনো কিছুর মধ্যে নিয়ে তারপর এটাকে ঢালবো, না হলে এটা ঢাললে নিচের চালগুলো আর খেতে খেতে কটা মাছ যে লাগবে। তো যাক এদিকে এখন চলে আসলাম এই ঘরে। তোমাদের দাদাভাই আবারও চলে গেল কিন্তু কাজের জন্য, তো জানি না ও কখন আসবে। মাংস তো এখন আনিনি, ওই যে বললাম ওই কাজ করতে করতে গিয়েই ওর মানে ইয়েটা লেগে গেছে। তো ও আবার বলছিল, আমি বলছিলাম কি যে কাটাকুটি করেছি তো কী হয়েছে, না হয় রাত্রিবেলায় রান্নাটা করা যাবে, আমি আবার বলছিলাম। তো এখনও জানি না মানে কি হবে, তো দেখি আর কিছুটা সময়, না হলে তো একটা দুপুরের জন্য কোনো কিছু রান্নাবান্না করতেই হবে। আমার ঘরে কিন্তু বেশিরভাগ সকালবেলায় ইয়েটা আনা হয়, মাছ বলো মাংস বলো, যেটা আমাদের এখানে সকালের বাজার। রাত্রিবেলাও বাজার থাকে কিন্তু সকালের দিকেই বেশি এটা করা হয়। আবার আমার বাপের বাড়ির এখানে কিন্তু সকালের বাজার নেই, মানে সকালের দিকে তো তুমি বাজারে গেলে তো মাছ টাছ এগুলো পাবেই না, মাংসটা পাবে, মাছ টাছ পাবেই না। মাংস সব দোকান কিন্তু খোলা থাকে না, শুধু বাজার বার দিন থাকে, আর না হলে রাত্রিবেলার বাজার কিন্তু আমাদের এখানে। আর আমার শ্বশুরবাড়ি এখানে তো দিনের মানে সকালবেলার বাজারটাই তারপর রাত্রিবেলাও থাকে, তোমার যখন মন চায় তখন আনা যায়, কিন্তু সকালের দিকে একটু বেশিই থাকে যেন। তো যাক এদিকে দেখো এই ঘরে এসে এবার এই ঘরের কাজগুলো শেষ করে নিচ্ছি, যে আবার মাংস টাংস রান্না করতে গেলে, মাংস কি এমনিতে তো রান্না করতে গেলে আমার একটু লেটই হবে, তো তার জন্য ভাবলাম যে না এই ফাঁকে এই ঘরের কাজগুলো অন্তত পক্ষে শেষ করে নিই। এদিকে জানো তো সকালের খাওয়াটাও হয়নি, তো এদিকে সকালে খাওয়া দাওয়াও কমপ্লিট করতে লাগবে। এদিকে ও আমাকে বলছে তুমি খেয়ে নাও আমি পরে খাবো, কিন্তু আমার তো আবার ভালো লাগছে না। আমি ভাবলাম কি যে না ও আসলে একসাথে খাবো, তবে এত পরিমাণে খিদে পেয়েছে, যেহেতু ওই যে মানে কালকে উপোস ছিলাম, তো তার জন্য খিদেটাও বেশি পেয়েছে। আর কালকে রাত্রিবেলায় রুটিও না ঠিকঠাক খেতে পারিনি, ওই যে বললাম রুটি খেয়ে তো কেউ উপদ্রুপ মানে গলা জ্বলছিল। আর আমি না এত পরিমাণে খিদে পেলাম তখন মনে হয় যে কত না আমি খেতে পারবো, কিন্তু খাওয়ার বেলায় যেন ঠিকঠাক খেতে পারি না। এদিকে দেখো এই গাছগুলোকে একটু পরিষ্কার করে দিয়েছি, দিয়ে তারপর এখানে মডুলার ডয়ারের উপরে কাপড়টাকে দেখো একটু ঠিকঠাক করে পেতে নিচ্ছি, উপরটা একটু ভালো করে মুছে দিয়েছি, দিয়ে তারপর কিন্তু এখানে এবার ওই যে ফুলের টপটা, ওই টপটা কিন্তু এখন জায়গা মতো আমি রেখে দেবো। এই যে কাপড়টাকে একদম ঠিকঠাক করে নিয়েছি, আর এই যে দেখো টপটাকে কিন্তু জায়গা মতো রেখেও দিয়েছি। তো ওইদিকে এই যে এবারে বরমশাই চলে আসলো, এখন দুপুরে খাওয়া দাওয়া বলছি, সকালে খাওয়া দাওয়াটা করব। তার আগে ভাবলাম যে না এই জায়গাটা একটু পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে নিই, না হলে আবার মানে সেই কাজগুলো করতে লাগবে। তো এদিকে দেখো আলনাটাকে একটু মুছে ক্লিন করে দিচ্ছি, আর এদিকে ওই যে ওই সাইডটাও মুছে নিয়েছি, নিয়ে কাপড়গুলো তো ঠিকঠাকই আছে, তবে এই ব্যাগগুলোকে আমার ঠিকঠাক করে আবার জায়গা মতো রাখতে লাগবে। এদিকে ঘরটা একদম ভালো করে পুরো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে পাপোশটাকে ঠিকঠাক করে রাখছি। আর বাইরের অবস্থাটা তোমাদেরকে একবার দেখাই, কি পরিমাণে রোদ। তবে হ্যাঁ এই ঘরটা গুছিয়ে কিন্তু সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। আকাশটা দেখতে যে কি ভালো লাগছে, নীল আকাশে যেন
সাদা মেঘ একদম মানে তুলোর মতো হয়ে যেন ভাসছে, কি যে সুন্দর লাগছে, একটা ছবি যেন একটা আর্ট করে রাখলো যেন, এতটা ভালো লাগছে। দেখো কি পরিমাণে রোদ, তার উপর সকালে করেছিলাম স্নান করে সংসারে এত কাজ, কি পরিমাণে গরম যে লাগছে। আর কালকে শিব ঠাকুরকে স্নান করানোর জন্য তোমাদের দাদাভাই তো বাজার থেকে দুধ নিয়েছিল প্যাকেট, আর তারপর ওই দাদাকে আবার বলা আছে প্রত্যেক সোমবার করে যেন দুধ দেয়, তো দুধ মিক্সড করে এদিকে গরম করে নিয়েছি। আর এদিকে দেখো ওই যে বললাম মাংসের জন্য কেটেছিলাম আলু বাসকরুল, এদিকে ধনে বলছি আদা আর রসুনটা, আর এদিকে ইয়েটা কিন্তু কাটা হয়নি, ওই যে পেঁয়াজটা কাটা হয়নি। তো এগুলো এখন ওই যে ফ্রিজে রেখে দেবো, তবে রসুনটা ফ্রিজে রাখবো না, যেহেতু আমি ফ্রিজটা নিরামিষভাবে রাখলাম। তো বাসকরুলটা কিন্তু ফ্রিজের মধ্যে এখন রেখে দিচ্ছি। এই যে দেখো এদিকে 2টা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম। তো এদিকে একবারে লঙ্কাগুলো ছাড়িয়ে নিচ্ছি, আমার ঘরে লঙ্কা একদম পুরো শেষ হয়ে গেল। তো আমাদের পাড়ার দোকান থেকে তোমাদের দাদাভাই এখন ডিম আর ইয়েটা লঙ্কাটা এনে দিয়েছে, কারণ ওই যে বললাম মাংস আনবে করে কাটাকুটিও করে নিয়েছি, তো মাংস তো এখন আনবে না, যেহেতু অনেকটা লেটও হয়ে গেল। ও বলেছিল না হয় দিয়ে যায়, কিন্তু আমি বলছিলাম কি যে না লাগবে না, কারণ এখন যদি মাংস নিয়ে আসে সেই রান্না করতে করতে দেখবে আমার কয়টা বাজবে। আর ও যে সকালবেলায় উঠলাম, উঠেই কাজগুলো করলাম আর ইয়ে করে এসে খাওয়া দাওয়া করলাম, এখন যেন আমার আর শরীর চলছে না। তো তাই জন্য বললাম কি যে না মাংস আনলে এখন আমার আবার ধুতে লাগবে। তো বললাম কি যে না তার চেয়ে ভালো রাত্রে নিয়ে আসো, রাত্রিবেলা না হয় তুমি রান্না করে নিও, যেহেতু মঙ্গলবারও আছে ও বাড়িতেই থাকবে, দোকানে তো যাবেই, তারপরেও দোকান থেকে এসে তো রান্নাটা করতে পারবো, অন্যদিনের মতো তার লেট করে আসবে না তাই। তো এদিকে দেখো লঙ্কাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, আমাদের পাড়ার দোকান থেকে নিয়ে আসলো। পাড়ার দোকানে এরকম দেখবে লঙ্কা আদা এগুলো পাওয়া গেলে কিন্তু ভালো সময়ে মানে দরকার পড়লে কিন্তু আনা যায়। তো যাই হোক মানে বাজার থেকে নিয়ে আসলো, তো অনেকগুলো নিয়ে আসে, যেহেতু পাড়ার দোকান থেকে নিয়ে আসলো তাই বেশি একটা আনলো না। আর সবগুলো লঙ্কা না ভালোও না, কারণ এগুলো তো আর একদিনই বিক্রি হয়ে যায় না, বাজারেরগুলো তো আচ্ছা একদিন দুদিনে বিক্রি হয়ে যায়। এদিকে আজকে ডিমের একটা নিত্য নতুন রেসিপি রান্না করছি, কোনো দিনও আমি এটা মানে কোনোদিনও রান্না করিনি, আর মোবাইলে তো দেখিইনি। একটা ডিম অমলেট করে নিয়েছি আর 2টা ডিম সেদ্ধ করে ভাজি করে নিয়েছি। আর তো মশলা এখানে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজটাকে ভাজি করে নিয়েছি, আর রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো আছে, মাংস যেভাবে রান্না করে সেইভাবে, তবে সাথে কিন্তু বাসকরুল এভাবে লম্বা লম্বা করে দিয়েছি। বললাম না ফার্স্ট টাইম করছি, হঠাৎ করে মন চলে এভাবে রান্না করার জন্য। আর আমার নিরামিষ খেলে না কদিন যাবৎ মনে হয় তখন তারপর একটু ঝাল কোনো কিছু খাবার খাই। আচ্ছা তোমাদেরও কি এরকমটা হয় কিনা বলবে তো। তারপর এদিকে দেখো আমার ডিমের ঝোল রান্না হয়ে গেছে, ডিমের ঝোলের লুকটা তোমাদেরকে দেখাবো, জিভে জল না আসলেই হয়, মানে কি বলবো তোমাদেরকে, একদম দেখতে অসাধারণ হয়েছে, মানে দেখতে যেরকম লোভনীয় আর অসাধারণ হয়েছে না, খেতেও সেই রকমেরই হয়েছে। আমি যেহেতু সন্ধ্যায় বয়সটা দিচ্ছি আর খেয়ে নিয়েছি তো দুপুরবেলায়, তাই বলছি। দেখো লম্বা লম্বা করে বাসকরুল দিয়ে একদম আস্ত ডিম দিয়ে মাংস মতো করে রান্না করেছি। এখন তো আমার ঘরে প্রায়ই এটা রান্না হবে, অতটা টেস্ট হয়েছিল। না হলে আমার ঘরে ডিম কারি বা ডিম অমলেট করে রান্না করা হয়, আমার ডিম বেশি ভালোও লাগে না, কিন্তু ডিম কারিটা আবার বেশ ভালো লাগে। আর আজকে যেটা রান্না করলাম এটা মানে এতটা সুস্বাদু হয়েছিল কি তোমাদেরকে বলবো। তো যাই হোক চলো এবারে গ্যাস টেস মুছে পরিষ্কার করে এবারে গিয়ে শুয়ে থাকবো, মানে একটুখানি রেস্ট করবো। তোমাদের দাদাভাই আবারও বেরিয়ে পড়লো তোমাদের দাদাভাইয়ের অফিসের কাজে, তো ও আসলে তারপর তো দুপুরে খাওয়া দাওয়া হবে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আর তোমরা অনেকে আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তার জন্য অনেকটা ধন্যবাদ। তো ভাবছি একদিন তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে, ওই যে কোশ্চেন